এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসবো কিভাবে বলেন? এই লেখাগুলো তো আমার এই কর্নারে থাকতে পারতো, এখানে থাকতে পারতো, তাই না? যেমন হচ্ছে আমরা প্রথম যখন দিয়েছিলাম তখন এই যে নিচের দিকে ছিল, তারপরে এই কর্নারেও থাকতে পারতো, আবার এই কর্নারেও থাকতে পারতো, এইখানেও থাকতে পারতো। আচ্ছা, সিলেক্ট করলাম, তারপরে হ্যাঁ সিলেক্ট করবো। হ্যাঁ, উপরে কই সেন্টার? বাম পাশে কোথায়? তাহলে কোথায়? কার মধ্যে দাও? এখানে এখানে? কোথায় কোথায় কোথায়? মাঝখানে? তো তো বাম পাশে চলে আসলো। ও মাঝখানে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনাকে এক সেকেন্ড, আমি যেহেতু আপনারা পারছেন। কি যাচ্ছে না, কি সমস্যা? কলম বের করে আমার এই স্ক্রিনের দিকে তাকান, পরে আমি দেখতেছি কোনটা। তো আমরা আজকে 5 নম্বর ক্লাস। আমরা শর্টকাটে ফোল্ডার কিভাবে তৈরি করব সবার জানা আছে, তাই না? 5 নম্বর ক্লাসটা ওপেন করলাম, আমরা একটা ফাইল তৈরি করতে চাচ্ছি। দেখেন এইখানে উপরে কি ফাইল তৈরির কোনো অপশন আছে? নাই। তাহলে আমরা রাইট ক্লিক করে নিউ, এখান থেকে আমরা নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে পারি। অথবা এই যে এইখানে দেখেন আমাদের রিবন বার আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখেন এই জিনিসপত্রগুলো, যে অপশনগুলো আমাদের এখানে র‍্যাপ করা ছিল বা মোড়ানো ছিল সেগুলো কিন্তু বের হয়ে গেছে। এটার একটা শর্টকাটও আছে, আপনি কন্ট্রোল F1, কন্ট্রোল F1 প্রেস করলে এই রিবন বার বের হবে, আবার কন্ট্রোল F1 প্রেস করলে রিবন বার ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা নতুন ফাইল তৈরি করতে চাচ্ছি, তাহলে আমরা রিবন বার ওপেন করব, তারপরে নিউ আইটেম, এরপর এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমরা এটার নাম দিয়ে দিব ক্লাস 5, ঠিক আছে? ওকে, এরপর আমরা যদি ইন্টারফেস করি তাহলে আমাদের ডকুমেন্টটা ওপেন হবে। একবার সেভ করে দিই। তাহলে আজকে আমরা দেখব হচ্ছে ইমেজ নিয়ে কিভাবে কাজ করা যায়। গত ক্লাসে আমরা টেবিল পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা ইমেজ নিয়ে কাজ করা দেখব, ঠিক আছে? তো ধরেন এই ইমেজ নিয়ে কাজ করার আগে আমি কিছু প্যারাগ্রাফ এখানে নিয়ে এসে রাখি, যেমন লরেন ইপসন। এখানে আমি কিছু লেখা নিয়ে এসে রাখলাম, ঠিক আছে? এগুলোকে আমাদের কি বলা হয়? প্যারাগ্রাফ, তাই না? এক একটা প্যারা হিসেবে যেহেতু আছে। আচ্ছা, আমরা হোয়াট সাইন থেকে শুরু করে টোটালটাই নিলাম। এই কিবোর্ড ভেঙে ফেলেন না। তাহলে দেখেন এটা যদি আমরা ফরম্যাটিং ক্লিয়ার করতে চাই, তাহলে সবগুলো সিলেক্ট করে আমরা এই স্টাইলে যাব, স্টাইল থেকে ক্লিয়ার ফরম্যাটিং, তাহলে অ্যাজ ইউজুয়াল সব আগের মতো হয়ে যাবে, মানে সিম্পল যে লেখা ওইরকম হয়ে যাবে। তো আমরা এটাকে জাস্টিফাই করে দেব শর্টকাটে কন্ট্রোল জে দিয়ে। এখন আমরা একটা ইমেজ নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ইমেজ নিয়ে আসার জন্য আমরা এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে দেখেন আমাদের এখানে কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে। যেই ইমেজটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি ওই ফাইলের মধ্যে ঢুকে যাব, যেমন হচ্ছে এই যেটা আমরা সিলেক্ট করতে চাচ্ছি, এখানে ক্লিক করে দেব, দেখেন আমাদের ইমেজ চলে আসছে। এখানে কি লেখা আছে? গেম খেলে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি A51। খুবই ভালো কথা। তো আমরা এটাকে ছোট করব, ঠিক আছে? এই যে এরকম ভাবে আমরা ছোট করতে পারি, যে এটাতে ইয়ে করে, আবার আমরা এটাতে টেনে আমরা মোটা বড় করে ফেলতে পারি, ঠিক আছে? আবার কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় চলে আসবে। তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে লেখার উপরে নিয়ে যেতে চাই তাহলে এইভাবে ভাবে নিয়ে আসতে পারবো, তাহলে উপরে লেখা চলে গেল। কিন্তু বাম পাশে ডান পাশে কি একটা গ্যাপ থেকে যাচ্ছে, তাই না? এটা কিন্তু একটা খুবই ঝামেলার এবং প্যারাদায়ক, বা আমরা ইচ্ছা মতো চাইলে যে কোনো জায়গায় এটাকে খুব স্মার্টলি বসাইতে পারবো না, এরকম আমাদের প্রবলেম, ঠিক আছে? যেমন দেখেন আমি ডান দিকে নিয়ে আসতে যাচ্ছি, আসতেছে, আপনারাও করলেও আসবে না। তো এইটাকে এই জন্য আমাদের, হ্যাঁ, কিছু কাজ করতে হবে, ঠিক আছে? কাজটা কি? আমরা এখানে ক্লিক করে আমরা ফরম্যাটে যেতে পারি, অথবা ফরম্যাটে না গেলেও হবে। আমরা এই যে দেখেন অ্যারো সাইনের মধ্যে এখানে আছে লেআউট অপশন। কি অপশন? লেআউট অপশন। এই লেআউট অপশনে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন, ইন ফন্ট অফ টেক্সট নামে আমাদের একটা অপশন আছে। এইখানে ক্লিক করে দিলে আমাদের লেখাটা এই যে দেখেন ইচ্ছা মতো আমরা মুভ করাতে পারছি, ঠিক আছে? এটা কি আগে পারতাম? পারতাম না। এখন ইন ফ্রন্ট অফ টেক্সট মানে হলো যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর উপরে আপনার এলিমেন্টটা থাকবে, ঠিক আছে? এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল, যেরকম দেখেন এখানে যে স্কয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন ওই স্কয়ার জায়গা জুড়ে লেখাগুলো
সরাই যাবে। যেমন দেখেন লরা বিপসাম ইজ, তারপরে ডামি টেক্সট, এই জিনিসগুলো আর ডান পাশে না গিয়ে টেক্সট এই যে ইমেজটা সেই জায়গাটা দখল করে নিয়েছে এবং এই লেখাগুলো নিচে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন ডামি টেক্সট অফ অ্যান্থন, এই জিনিসগুলো রিলিজ লরা বিপসাম এরকম ভাবে চলে আসছে। তাহলে আমরা যখন স্কোয়ার দিচ্ছি তাহলে সেই স্কোয়ার শেপে জায়গাগুলো নিচ্ছে এবং লেখাগুলো উপর নিচ থেকে ডান দিকে না যে কি হচ্ছে নিচের দিকে চলে আসছে, তারপর আবার যে জায়গা পাইছে সে চলে আসছে। এরপর আরেকটা আছে টাইট। টাইট প্রায় সেম একই রকমের কাজ করে, যে আপনি ওই জায়গাটা যেদিকে নিয়ে যাবেন সে অতটুকু জায়গা সে দখল করে ফেলবে, বাকি লেখাগুলো এরকম ভাবে শো করবে। এরপর থ্রু আউট মানে লেখাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। এরপর আরেকটা আছে আমার, সেটা হলো টপ অ্যান্ড বটম। দ্যাট মিনস ওই লেখাটার আপনি যেখানে দেন ডান পাশে বাম পাশে আর লেখা থাকবে না, উপরে লেখা থাকবে এবং নিচে লেখা থাকবে। ঠিক আছে, দেখেন আগের গুলোতে আমরা যখন দিয়েছিলাম যেরকম হচ্ছে স্কোয়ার বা টাইট বা আমরা থ্রু আউট মানে কি ভিতর দিয়ে, তখন কিন্তু আমাদের বাম ডান সব পাশেই ছিল, শুধুমাত্র স্কোয়ার বা আমাদের ইমেজ যেখানে ছিল ওইটা বাদে বাকি জায়গাগুলো সে পজিশনিং করে নিয়েছিল। এরপর হলো বিহাইন্ড দ্য টেক্সট। এটার মানে হলো আপনার টেক্সটের ভিতরে চলে যাবে। এই যে দেখেন লেখাগুলো কিসের ভিতরে চলে গেছে, পিকচারের উপর থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের ইমেজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং লেখাগুলো ওই যে আমরা যে অপশন দিলাম বিহাইন্ড দ্য টেক্সট, ঠিক আছে, বিহাইন্ড দ্য টেক্সট দিলে আপনার লেখাটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এবং সবার শেষে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ করব সেটা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট। দ্যাট মিন্স লেখার উপরে চলে আসবে। আমরা এটাকে ছোট করতে পারি, এরকম ভাবে টেনে ছোট করতে পারি অথবা এরকম ভাবে ছোট করতে পারি। তো এইরকম ভাবে দেখেন দুই ভাবে যদি আমরা ছোট করব না, দুইটা ওয়েটা কি, যে একটা হলো এই যে এইভাবে ছোট করব না, আর একটা হলো এইভাবে ছোট করব। দুইভাবে ছোট করলে দেখেন ইমেজের লেখার অ্যাস্থেটিক নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের যদি ইমেজটা ছোট করতে হয় তাহলে আমরা একবারে এর কর্নারে, কোথায়, আমরা একবার এটা দিলাম, এরপর কর্নার এই যে এইভাবে ছোট করব। ঠিক আছে, তাহলে দেখেন সাইজটা কিন্তু ঠিক থেকে যাচ্ছে। এখন আমরা যে কোনো জায়গায় ইচ্ছা মতো লেখার উপরে নিচে বসাতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা যদি আরেকটা ইমেজ এখানে নিয়ে আসতে চাই, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ধরেন অ্যাসাইনমেন্ট 1 পিএনজি, এটা আমরা নিয়ে আসলাম, ছোট করব। আমরা ইচ্ছা মতো সরাইতে পারবো, পারতেছি? তাহলে আমাদের কি করতে হবে, ইন ফ্রন্ট অফ টেক্সট। অথবা আরেকটা জায়গা থেকে আপনি করতে পারেন যে পজিশন খুলি, তাহলে আমরা ধরেন এই পিকচারটা আমি নিয়ে আসবো ইন ফ্রন্ট অফ টেক্সট শর্টকাটে না করে আরেকটা ওয়েতে করে আপনাদের দেখাই। যেমন ওই পিকচারটা নিয়ে আসলাম যে অ্যাসাইনমেন্ট, আগে ছোট করি, ছোট করতে কোনো সমস্যা নাই, ছোট করলাম। এরপর এই যে দেখেন এখানে পজিশন নামে একটা জায়গা আছে, প্রথমে ফরম্যাট, ফরম্যাট থেকে পজিশন, এরপর এই যে এটা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা দেওয়ার সাথে সাথে নিচের দিকে চলে আসলে আপনি খুঁজবেন। ঠিক আছে, তাহলে আমাদের লেখাটা কি হয়ে গেছে, কোনো ইন ফ্রন্ট অফ টেক্সট না, এটার মতো হয়ে গেছে। এই এটা কি আমরা পজিশনটা ঠিক আছে? আচ্ছা, আপনি এটা ব্যবহার করতে পারেন অথবা ফরম্যাটের মধ্যে থেকে এই পজিশনের এখানেও দেখেন প্রত্যেকটার নাম আছে কিন্তু আলাদা আলাদা করে। যেটা কর্নারে, তারপরে এটা হলো আপনার মাঝখানে, এটা হলো একবারে ডান দিকের কর্নারে। ঠিক আছে, তারপরে আরো অনেক বেশি অপশন এর মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি মোর অপশন থেকে আপনার কতটুকু কিভাবে আপনার ইমেজটাকে দিতে যাচ্ছেন সব কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সাইজ কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো এইখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়া। আরো বেশি এখানে পলিটিক্স করতে চাইলে পজিশনে গিয়ে করতে পারবেন, এবং আরো বেশি করতে চাইলে মোর লেআউটে গিয়ে টেক্সট র্যাপিং, সাইজ এবং পজিশন এইগুলো ঠিক করে আপনার ইচ্ছা মতো কাজ করে ফেলতে পারবেন। এখন আমরা ইমেজটা যদি টেক্সটের উপরে নিয়ে যাই, টেক্সটের উপরে দেখেন। ঠিক আছে, তাহলে এখন এই ইমেজটা আমরা বাম পাশে এই ছবিটা রাখতে চাচ্ছিলাম। তাহলে বাম পাশে যদি রাখতে চাই দুইটা ওয়েতে করা যাবে। একটা হলো আমরা এখানে এইভাবে এই স্কোয়ার দিকে দিব, তাহলে স্কোয়ার এখানে রেখে দিলেই আমাদের দেখেন লেখাটা এরকম ভাবে চলে আসছে। আর একটু বড় করে দিলে এই যে দেখেন একটা প্রবলেম কিন্তু এখানে থেকেই যাচ্ছে, দ্যাট মিন্স নিচের লাইনে লেখাটা চলে আসতেছে, তাই না? ছোট করে দিই, দেখেন নিচের লাইনে চলে আসতেছে, কিন্তু আমরা নিচের লাইনে লেখাটাকে নিয়ে আসতে চাই না। তাহলে আমরা কি করব,
এইটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেখবো, তাহলে দেখেন ওই যে লেখার উপরে চলে আসছে। একটু বড় করে দিই, ওকে। আর এই ফুল লেখাটাকে আমরা সিলেক্ট করব। এখন আমরা আপাতত নিচে রাখি। ফুল লেখাটাকে সিলেক্ট করে আমাদের মনে আছে কিনা ইনডেন্ট দিয়েছিলাম, তাই না? মনে আছে হোম থেকে এই যে ইনডেন্ট, তাহলে আমরা ইনডেন্ট দিয়ে জায়গাটা একটু ফাঁকা করে নিলাম, আর একটু ফাঁকা করে। এখন আমরা আমাদের ইমেজটা খুব স্মুথলি এখানে বসাবো। আমি বলেছিলাম যখন বাম পাশে ডান পাশে ইমেজ বসানো হয় তখন সাধারণত ইনডেন্টটা আমাদের বেশি কাজে লাগে। এখন কি তার লাইভ এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইনডেন্টের কাজ কি এখন বুঝতে পারছেন? এখন কিন্তু দেখেন এই পিকচারের নিচের দিকে কোনো লেখা আসে না, আসছে? আমরা যতটুকু জায়গা দিতে চেয়েছি সেই জায়গা জুড়ে আমরা দিতে পেরেছি। আমরা চাইলে এই ভাষা এরকম ভাবে গ্যাপ দিয়ে দিতে পারি। সুন্দর লাগতেছে না এখন? ওকে। এখন আমরা এই যে ইমেজটাকে আমরা নিয়েছিলাম এই ইমেজটাকে আমরা আরো ডিজাইন করব। আমরা ধরেন 2-3টা ইমেজ এখানে নেই। সাপোজ এটাকে আমরা কপি করে আরেকটা নিলাম। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলে কপি হয়ে যাবে, ঠিক আছে? খুব ইজিলি। আচ্ছা ধরেন এই 3টা ইমেজে আমরা নিলাম, এটা নিয়ে এদেরকে একটু স্টাইল করব। স্টাইল করার জন্য ফরম্যাটে যাব, যাওয়ার পরে যে দেখেন বিভিন্ন ফ্রেম আছে, ঠিক আছে? এই যে দেখেন ফ্রেম দিয়ে সুন্দর করে আপনি এদেরকে আরো অ্যাট্রাকটিভ করতে পারেন। যেমন আমি এটা দিই, ঠিক আছে? কেবল তো একটা ডিজাইন গেল, আরো অসংখ্য ডিজাইন আছে এখানে, ঠিক আছে? আবার মনোযোগ কই থাকে, এই ডিজাইন কই থেকে করলো কই দিছে? হ্যাঁ, কোথায় কোথায়? আপনি কি ক্লাসে আছেন না কি? বুঝি নাই। ওই যে একজন কইতেছে যে ডিজাইন কই থেকে আনলো। চোখের সমস্যা হতে পারে, কানের সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন এখানে আমরা এই যে এইটা বেশি ভালো লাগতেছে না এই দুইটা বেশি ভালো লাগতেছে বলেন তো? অবশ্যই এইগুলো আরো অ্যাট্রাকটিভ বা 3D ডিজাইন হয়ে গেছে। তো এটা করার জন্য আমি আবার দেখা দিচ্ছি, এবার মনোযোগ দেন। সিলেক্ট করবেন, করার পর ফরম্যাট থেকে আপনার এই যে এখানে কিছু ফ্রেম আছে, এগুলো হচ্ছে রেডিমেড ডিজাইন, ঠিক আছে? এগুলো কি ডিজাইন? রেডিমেড ডিজাইন। আমরা এগুলো বাদেও আরো অ্যাট্রাকটিভ কিছু ডিজাইন নিজেরা তৈরি করতে পারবো। সেটা সেটা কিভাবে আমি দেখাইতেছি। তো এই তিনটা আমরা এখানে আপাতত রাখলাম, ঠিক আছে? ওকে, নট ব্যাড, খারাপ লাগতেছে না। ওকে, তো আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা আরো কিছু ইমেজ নেই, যেহেতু আমরা কাজ করতেছি আমাদের ইমেজ লাগবে। তো এখানে লার্জ আইকন করে কোন কোন ইমেজ আপনি নিতে চাচ্ছেন, ধরেন আমরা এইটা নিলাম, এইটা নিলাম, একসাথে 3-4টা ইমেজও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তার মানে দুইটা সিলেক্ট করলাম, দেখেন দুইটা ইমেজই চলে আসবে। তাহলে আমরা দুইটা ইমেজই আগে একটু ছোট করে ফেলি, এটা আমরা একটু ছোট করে ফেলি। ছোট করে আমাদের প্রথম কাজ কি? সিলেক্ট করে আমাদের এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়া, ঠিক আছে? তাহলে আমাদের এটা যে কোনো জায়গায় খুব সহজে মুভ করাতে পারবো, তাই না? তাছাড়া কিন্তু আপনার মুভ করাতে কঠিন হবে। ওকে, তাহলে এখন এটা সিলেক্ট করলাম, করার পর আমরা যাবো ফরম্যাট। ফরম্যাট থেকে এই যে দেখেন পিকচার বর্ডার, এটা দ্বারা আপনি পিকচারে যে কোনো বর্ডার দিতে পারবেন, ঠিক আছে? তারপরে এই যে দেখেন ওই যে অল্প অল্প বর্ডার দেখতে পাচ্ছেন কিনা, আমি যদি একটু বড় করি দেখা যায় না? তাহলে এই যে এখানে পিকচার বর্ডার, এখান থেকে এই যে দেখেন বিভিন্ন টাইপের বর্ডার দিতে পারবেন। আপনি যদি ড্যাশেজ বর্ডার দিতে চান এই যে তাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি উইডথ যদি বাড়ায় দিতে চান তাও পারবেন, কালার এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? এরপর গেল পিকচার ইফেক্ট। এই যে আপনি এখানে কিরকম ইফেক্ট দিতে চাচ্ছেন এগুলো কিন্তু রেডি টেমপ্লেট, ঠিক আছে? এই কয়েকটা অপশন ব্যবহার করেই এইখানে তারা কিছু পিকচার স্টাইল তৈরি করছে বা কিছু হচ্ছে আমাদের ফরম্যাট তৈরি করে রাখছে। তো এইখানে হুম, সুবিধা তাই বললেন? আপনি এখানে এগুলো ব্যবহার করে ওদের চেয়ে বেশি অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। যেমন দেখেন পিকচার ইফেক্ট, প্রথমে আছে প্রিসেট। প্রিসেটের মধ্যে আবার দেখেন এখানে আমাদের কতগুলো স্টাইল আছে, এই যে দেখেন প্রত্যেকটা দেখে দেখে আপনি কিন্তু আপনার মতো করে স্টাইলিস্ট করতে পারতেছেন, যেটা কিন্তু এখানে আপনি পারবেন না। যেমন এই যে এটা 3D, ঠিক আছে? এটা আবার এরকম যেটা ওর মধ্যে নাই। তারপরে আমাদের এটা আরেকটা স্টাইল, এটা আরেকটা। এরপর 3D অপশন, এই 3D অপশন থেকে আপনি কত পার্সেন্ট হাইট উইথ দিয়ে কিরকম নিজের মতো করে কাস্টমাইজ করে বানাইতে পারবেন। যে 3D রোটেশন, কত পার্সেন্ট আপনি এখানে রোটেট করবেন, এই যে দেখেন এখান থেকে আপনি কিন্তু কত পার্সেন্ট রোটেট করতেছেন সেটাও হ্যান্ডেল করতে পারবেন, যেটা ওটার মধ্যে কিন্তু পারবেন না। শর্টকাটে কাজ চালানোর জন্য
ওইটা বেস্ট। কিন্তু আমরা যখন লং টাইমে খুব ভালো একটা আউটপুট বের করতে যাব, তখন কিন্তু আমাদের এডিটিং এর অপশন গুলো ভালো করে জানা থাকতে হবে, নাহলে কিন্তু পারবেন না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে মাত্র একটা দেখালাম প্রিসেট, যেগুলো এগুলো রেডিমেড তৈরি করা আছে। আপনি চাইলে এই নতুন করে আপনার মতো করে একটা প্রিসেটও তৈরি করে ফেলতে পারেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওই স্টাইল গুলো তৈরি করতে পারবেন। এখানে কিছু দেওয়া আছে প্রিসেটের মধ্যে, এই যে যেগুলো মোটামুটি আপনার কাজে লাগতে পারে। এইরকম করে আপনি 3D অপশনের মধ্যে গিয়ে নিজের মতো করে তৈরি করতে পারবেন অলসো। এরপর হচ্ছে আমাদের শ্যাডো। এই যে আমাদের শ্যাডো কত ভাবে দেওয়া যায়, এই যে দেখেন অল্প দিতে যাচ্ছেন নাকি ডান পাশে দিবেন, এগুলো প্রত্যেকটা শ্যাডোর নাম আছে কিন্তু, হ্যাঁ। যেমন এটা হলো আপনার অফসেট লাইট, এটা হলো মিডিল। ঠিক আছে? দেখেন অল্প একটু 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 করে বিভিন্ন টাইপের শ্যাডো আপনি এখানে দিতে পারছেন। এটা হলো ভিতরের দিকে শ্যাডো। এই যে দেখেন ভিতরের মধ্যে শ্যাডো গুলো বোঝা যাচ্ছে। ঠিক আছে? এটা হলো প্রসপেক্ট। হ্যাঁ, ছায়ার মতো রোদ একদিকে পড়লে যে। এরপর হলো রিফ্লেকশন, ওই যে গ্লাসের মতো করে, তাই না? আমরা এই যে অপশন গুলো কিন্তু কিসে দেখছিলাম মনে আছে? টেক্সটে। এরপর দেখেন রিফ্লেকশন অপশনে গিয়ে আপনার সেটাও কিন্তু কম কি করতে পারতেছেন, আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে পারতেছেন যে সাইজ কতটুকু হবে। এই যে সাইজ আমি অল্প একটু দিতে পারি, ব্লার কতটুকু হবে, তাই না? এরপর হচ্ছে আপনার ডিসটেন্স কতটুকু হবে, এই যে সবগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারতেছেন। ওই উইডথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, তারপর বটম লেভেল, ঠিক আছে, টপ লেভেল হাইট, টপ লেভেল উইথ, বটম লেভেল হাইট, বটম লেভেল উইথ। এরপর টিপড কালার, আপনি যদি এই কালার দেন তাহলে আপনার শ্যাডো গুলো হলুদের মতো হবে। ঠিক আছে? এরপর আপনার এখানে লাইটিং এর দিতে দেখেন কত রকমের আপনার অপশন আছে। ঠিক আছে? যে অ্যাঙ্গেল গুলো দিয়ে এটা অ্যাটাচ করতে পারেন। এরপর হচ্ছে আপনার রিফ্লেকশন গেল, এরপর গ্লো। এই যে চারদিক থেকে লেখার গ্লো হয়, আমাদের ইমেজের গ্লো যদি করতে চাই এখান থেকে করতে পারবো। টেক্সটের গ্লো করতে চাইলে সিলেক্ট করে আমরা কিন্তু ওই প্রিসেট থেকে করতে পারতাম। মনে আছে গত ক্লাসে দেখাইছিলাম পিকচারের কি বলে, টেক্সটের ক্ষেত্রে। আজকে দেখাইতেছি সেম কিন্তু পিকচারের ক্ষেত্রে। তারপর মোর গ্লোতে গিয়ে আবার গ্লো অপশনে গিয়ে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন অবশ্যই। তারপর সফট এজ এর মধ্যেও এরকম অনেকগুলো অপশন আছে। এরপর আপনার 3D বিভেল, তারপরে এরকম অসংখ্য অপশন আপনি এখানে পেয়ে যাবেন। এরপর 3D রোটেশন। ঠিক আছে? ধরেন আমি এটা দিয়ে দিলাম, দেখেন এই যে 3D রোটেশন জিনিসপত্রগুলো পাবেন, যেটা কিন্তু আপনি ওই প্রিসেটের মধ্যে এই কয়েকটার মধ্যে সবগুলো অপশন পাবেন না। আবার নতুন করে তৈরি করার অপশন পাচ্ছেন এগুলোর মধ্যে। ঠিক আছে? তাহলে কি এরকম করে কি পারা যাবে? এটা ধরেন আমি এরকম দিলাম, খারাপ লাগতেছে দেখতে? হ্যাঁ, কি হয়েছে? জানালা নাকি? তো জন্মের ফাইন লাগতেছে? আচ্ছা, তো এগুলা নিজেদের তৈরি করতে হবে। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট নেই না, ওরা করে নাই। এই রে বাটপার রে, আপনার বাটপার প্রো ম্যাক্স। ওকে, এরপর হচ্ছে আমরা ইনসার্টে গিয়ে কিছু শেপ তৈরি করতে হবে। আচ্ছা, অনলাইন পিকচার, আমরা যে ইমেজ কম্পিউটার থেকে, তাই না? আমরা চাইলে অনলাইন থেকেও নিয়ে আসতে পারবো। যেমন বিং এ সার্চ করলাম যে আমাকে গিভ মি এ পিকচার অফ 420। তাহলে দেখেন আমরা 420 পিকচার লিখে সার্চ করছি, এটা কি আওয়ামী লীগের সাদ্দাম নাকি? তাহলে এরা হলো 420, আমি তো ভাবছিলাম আপনাদের ইমেজ চলে। যাই হোক, এই যে দেখেন আমরা সিলেক্ট করার সাথে সাথে আমরা ইমেজটা সুন্দর করে পেয়ে গেছি। তাহলে ইমেজ পাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়া। আর ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এই যে দেখেন লেখার উপরে চলে আসে। ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখেন আমরা এটাকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ঠিক আছে? এরপর হচ্ছে শেপ। এবার চলেন আমরা একটু শেপ নিয়ে কাজ করি। এই শেপ দিয়ে আমরা বাংলাদেশের একটা পতাকা পর্যন্ত আর্ট করে ফেলতে পারবো। ঠিক আছে?
তো এই শেপে যাব, শেপে যাওয়ার পর দেখেন আমাদের এখানে অসংখ্য রিসেন্টলি ইউজ শেপস, মানে আমরা রিসেন্টলি যে শেপস গুলো ইউজ করছি সেগুলো থাকবে সবার উপরে। এরপর লাইন, লাইন গুলো দিয়ে দেখেন এরকম আপনি লাইন আঁকাইতে পারবেন, ঠিক আছে? লাইনের কালার চেঞ্জ করতে পারবেন, পয়েন্টার দিয়ে আপনি এরকম ভাবে রিডিজাইন করতে পারবেন। তারপরে আপনি চাইলে কালার এরকম ভাবে ডিজাইন করতে পারবেন। এরপর যদি ইফেক্ট দিতে চান এই শেপের, এই যে যেমন দেখেন 3D ইফেক্ট, আমরা সব এভরিথিং আমরা এখানে এই শেপের করতে পারবো, ঠিক আছে? এরপর হলো আমরা এই দেখেন এই লাইন রিলেটেড সব ধরনের শেপে আমরা এখানে পাবো, ঠিক আছে? আমরা এবার আর্টও করতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যখন ক্লিক করে দিবেন তখন ওই শেপটা আপনার তৈরি হয়ে যাবে। এই শেপটাকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব সো দ্যাট আমাদের মুভ করা ইজি হয়। কি আঁকাইছে তার সুন্দরই লাগছে, তাই না? এরপরে হলো এই যেগুলো লাইন দ্বারা আমরা যে কোনো কিছু আর্ট করতে পারবো। এরপর রেক্টেঙ্গল, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্কোয়ার শেপ, তারপরে আয়ত, এরপর আমরা এরকম কর্নার কাটা, এরকম বিভিন্ন টাইপের শেপ আমরা কিন্তু নিয়ে আসতে পারতেছি। কই থেকে? ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, তারপর রেক্টেঙ্গল। এরপর বেসিক কিছু শেপ এখানে দেওয়া আছে, যেরকম এই যে আপনার ভালোবাসা বেড়ে গেলে মাঝে মধ্যে এরকম হার্ট শেপ নিয়ে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এখানে আরো শেপ আছে, এই যে ইনসার্টে যাব, যাওয়ার পর শেপ, শেপ থেকে দেখেন কারেন্ট তো আসছে ওই যে বাইরে নাকি? আচ্ছা একটু কষ্ট করে এখানে দেখেন, একটু দাঁড়ায় থেকে। ওকে, তারপর হলো এখানে যে বিষয়টা হলো যে শেপের মধ্যে কি দেখেন অসংখ্য অপশন আছে, তো সবগুলো নিয়ে তো আসলে একটা করে দেখানো প্রায় ইম্পসিবল, ঠিক আছে? তো তাহলে আমরা হচ্ছে এইখানে এই শেপ গুলোকে ব্যবহার করে আমরা বাংলাদেশের একটা পতাকা আর্ট করার ট্রাই করি। তো এই জন্য আবার কথা বলি, কারেন্ট চলে গেলে ওই কথা বলবো। এই শেপসের মধ্যে যাবো, ঠিক আছে? যাওয়ার পর নিচের দিকে চলে আসবে, যে পতাকার মতো একটা সাইন এখানে আমরা দেখতে পাইতেছি, তাই না? অনেকটা এবং ওয়েভ যেটাকে বলা হচ্ছে। আমরা এখানে একটা ওয়েভ নিলাম, আপনি যদি এখানে শিফট প্রেস করেন তাহলে সাইজটা ঠিক থাকবে। যদি আপনি এখানে শিফট প্রেস করে এটাকে ডিজাইন করতে চান তাহলে কিন্তু সাইজ ঠিক থাকবে। আমি আমার দেখাচ্ছি ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, এরপর আমরা একদম নিচের দিকে এই ওয়েভে চলে আসবো। এরপর আমরা যদি এরকম ভাবে দিই দেখেন এরকম মানে উপর নিচে এরকম মোটা চাপটা করতে পারতেছি। কিন্তু যদি আমরা এখানে শিফট প্রেস করি তাহলে দেখেন আমরা শুধু বড় করতে পারবো, আমরা সাইজ কিন্তু আর চেঞ্জ করতে পারতেছি না। তো আমরা শিফট প্রেস করলে অনেক সময় কাজে লাগে, বড় যখন করতে যাই আমরা না করে আমরা এরকম ভাবে শিফট ছেড়ে দিয়ে আমরা আমাদের পতাকাটা ডিজাইন করতে পারি, ঠিক আছে? তাহলে পতাকা আমাদের উঠতেছে এরকম একটা ডিজাইনের মতো হয়ে গেল, তাই না? ওকে, এরপর আমাদের পতাকা এটা কি লাগবে? একটা বার লাগবে, রাইট? দ্যাট মিন্স বাঁশ লাগবে। তো এটাকে আমরা এই শেপটাকে আমরা যে কোনো জায়গায় যেন সহজে মুভ করে দেবেন, এই জন্য ইনফ্রন্টটা ক্লিক করে নেব। তো এইভাবে আমরা এরকম বড় সুন্দর করে দিয়ে দেব, ঠিক আছে? তো আমরা একটা বাঁশ আর্ট করার ট্রাই করবো, আপনাদের হোমওয়ার্ক না করলেই বাঁশ আপনাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো সাবধান। তো এখান থেকে আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি, এটা মোটামুটি বাঁশের সাথে অনেকটা রিলেটেড, তাই না? সুন্দর জম্মের ফাইল না, ঠিক আছে? তো জম্মের ফাইল এটা আমরা এখানে কাট করে দিলাম। খেয়াল রাখবেন যেন এইখানে আমাদের অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে, ঠিক আছে? একটু বড় করে করে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে? বড় বড় করে দিন। কন্ট্রোল প্রেস করে প্লাস দিবেন, অথবা এই কন্ট্রোল আবার কাজ করে না, হ্যাঁ? কন্ট্রোল প্রেস করে প্লাস দিবেন, অথবা কন্ট্রোল প্রেস করে যে মাউসের স্ক্রল বাটন আছে, এই যে হুইল বাটন যেটাকে বলা হয়, এটাকে আপনি যদি এরকম উপর থেকে নিচের দিকে নিয়ে যান তাহলে বাড়বে, আবার নিচ থেকে উপর দিকে নিয়ে এলে কমবে, এই যে, ঠিক আছে? অথবা সবকিছু বাদ দিয়ে যেখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে এটা বড় হতে থাকবে, ঠিক আছে? এই যে এটা দিয়ে এরকম ডানে বামে নিয়ে যেতে পারবেন এবং মাউসে ক্লিক করলে ছোট হতে থাকবে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখেন নিচের দিকে নেই, ওকে, নট ব্যাড। এখন আমরা তাহলে এখানে একটা দড়ির মতো হিজিবিজি দিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে দড়ির মতো একটা জিনিস আর্ট করার জন্য এখানে চলে আসবে শেপ, শেপ থেকে আমরা এই যে একটা সাইন অথবা এই যে ইউজ করতে পারি স্ক্রিবল, ঠিক আছে? এখান থেকে আমরা তো দড়ি বোঝাচ্ছে, দড়ি দিয়ে বাঁধা আছে এরকম জন্য আমরা একটু সময় নিয়ে আরো সুন্দর করে এটা আর্ট করতে পারি, ঠিক আছে? জাস্ট আমরা একটু বোঝানোর জন্য যে এটা দড়ি দিয়ে বাঁধা আছে সেটা আমরা বুঝে নিই, ঠিক আছে?
ওকে, তাহলে এখানে আমার একটা দড়ি এখানে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা নিচের দিকে এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের একটা শেপ লাগবে, তাই না? এর জন্য কারেন্ট কি আসেই নাই? আচ্ছা, এটার জন্য আমরা হচ্ছে কোনটা ব্যবহার করতে পারি? এখান থেকে যেকোনো একটা আপনি ব্যবহার করতে পারেন, মিলাইতে পারলেই হলো। আমরা এইটা ইউজ করি এরকম, মানে গোল, অনেক আমি স্কোয়ার শেপ থাকে অনেকের স্কুলে। এখন এটা যখন দিতে যাচ্ছি, দেখেন একটা জিনিস খেয়াল করে, এটা মিলছে, মিলছে, এটা মিলছে একদম ইন্নালিল্লাহ, তাই না? এই জন্য এইটাকে আমরা কি করব, রাইট ক্লিক করে, দেখেন ব্রিং টু ফন্ট আর সেন্ড ব্যাক, এটা এমনি ফন্টে আছে, এটা আমরা ব্যাকে দিয়ে ব্যাকে যদি দিতে পারি তাহলে এইটা আমাদের ফন্টে আসবে। তাহলে দুইটা জিনিস এখানে হয়, এইটাকে পেছনে দিব না হয় এটাকে সামনের দিকে আনবো। তাহলে এইটাকে যদি পিছনের দিকে দিলে যায় তাহলে আমরা রাইট ক্লিক করে ব্রিং সেন্ড টু ব্যাক এটাতে দিয়ে দেবো, তাহলে দেখেন এটা পিছনের দিকে চলে গেছে। অথবা আমরা আগের অবস্থানে আসি, এই দেখেন কোন কাজ করে, অথবা আমরা এইটাকে সামনের দিকে নিয়ে আসতে পারি। এটাকে সামনের দিকে নিয়ে আসলে রাইট ক্লিক করে এখানে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, এই যে দেখেন সামনে চলে আসছে। এরপর আমরা এইটাকে এই যেটার সাথে যদি মিলাই দিই তাহলে কিন্তু আর খুব বেশি খারাপ লাগার কথা না, তাই না? একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমাদের এই দেখুন, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, খুব বেশি চোখে লাগবে, এটা মনে হবে যে নিচ থেকেই উঠে আসছে। আর একটু যদি উঠাই নেই তাহলে লাগে মনে হচ্ছে যে এটা একদম মাঝখানে, তাই না? এরকম এরকম ঘটনা, তাহলে এটা আমাদের তৈরি হয়ে গেল। এটা আমরা কোন দেশে করতে পারি? বাংলাদেশে। ওই বাংলাদেশে। আর এখন মাঝখানে গোল দিতে হবে তো। বাংলাদেশে পতাকা নীল না? নতুন জায়গা। কালার তো সার্চ করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা গোল দিতে হবে, তাই না? আমরা গোল দেওয়ার জন্য ওভাল নামে একটা অপশন আছে, সেটা নিতে পারি। এই যে এটা। ঠিক আছে, এটা আমরা রিসেন্টলি ইউজ করছি, আপনার এটা এখানে নাও থাকতে পারে, আপনার থাকবে বেসিক শেপ। ঠিক আছে, দেখেন এটা লেখা আছে ওভাল। ঠিক আছে, দ্যাট মিন্স আমরা বৃত্ত বানাতে পারবো ওভাল দিয়ে। শর্ত কি ছিল, আমাদের শিফট প্রেস করতে থাকতে হবে। দেখেন শিফট প্রেস করলে একদম গোল, শিফট ছেড়ে দিলে এই যে দেখেন চাপটা। ঠিক আছে, যদি আপনি শিফট আবার প্রেস করেন সে আবার সোজা গোল হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে শিফট প্রেস করে এটা আমরা মাস্ট বি করব, পতাকার ক্ষেত্রে না করলেও অবশ্যই এই যে শিফট প্রেস না করলে কিন্তু আমরা টানলে মানলে ক্লোজ করে দিই। ঠিক আছে, তো এটা আমরা একদম বড় করি, গ্রাফিক ডিজাইন শিখে। হ্যাঁ, ওকে, এখন দেখেন ইনপুট নিচে মেজারমেন্ট ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা এটা একটু মেজারমেন্ট করে নিয়ে এরকম একটা জায়গায় রাখবো। ঠিক আছে, আমরা ছোট করে দেখি, ডান দিকে একটু সরাই দিলে ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, এখন হলো আমরা এইটাকে কালার করবো, তাহলে এটাকে সবুজ কালার করবো। তাহলে বড়টাকে সিলেক্ট করলাম, করার পর আমরা যাবো ফরম্যাট, ফরম্যাট থেকে যাবো এখানে শেপ ফিল করে দেবো আমরা গ্রিন, আর এটাকে আমরা করে দিব রেড। একটা প্রবলেম আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অদ্ভুত, মানে বাঁশের কালার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখেন এখানে সবুজের পাশে আমাদের ব্ল্যাক কালার চলে আসছে, ব্লু কালার, এটাতে ব্লু কালার ভালোই লাগতেছে থাকুক, কিন্তু এইটা তো প্রবলেম। তো এই কালার আমরা উঠাবো কিভাবে? এটা কিন্তু হিউজ বড় একটা প্যারা। এইটা উঠানোর জন্য আপনারা এইটাতে পুরো ইয়েটা বক্সটা টোটাল এটা সিলেক্ট করার পর ফরম্যাট, ফরম্যাট থেকে আমরা চলে যাবো শেপ আউটলাইন, এইটাকে করে দেবো নো আউটলাইন। দেখেন চলে গেছে। আচ্ছা, তারপর যদি আউটলাইন দিতে চান বা সবুজে আউটলাইন দেবো বা অন্য একটা থ্রিডি একটা ইফেক্ট আসে, এখানে আসার পর একটু গ্রিন টাইপ আউটলাইন আপনি দিতে পারেন, তাই না? তাহলে সুন্দর লাগে। যদি দিতে না চান দরকার নেই, তবে অবশ্যই অদ্ভুত টাইপের দিবেন না। ঠিক আছে, হালকা সবুজ, এটা ভালো লাগে অনেক সময়, না হলে না আউটলাইন ক্লিয়ার শেষ। এইটার ক্ষেত্রে একই কাজ, আমরা এখান থেকে শেপ ভিউটা আমরা করে দেখি, এখানে আউটলাইন দিয়ে দিলে চলে যাবে। তবে এটাতে আউটলাইন দিয়ে মনে হয় বেশি ভালো লাগতেছে, তাই না? একটা গ্লোসি গ্লোসি ভাব চলে আসতেছে। এরপর হচ্ছে আমরা এটাকে শেপ ইফেক্টে যাবো, যাওয়ার পর এইটাতে দেখেন অনেক ধরনের প্রিসেট আছে। এইটা যদি দিই তাহলে একটা থ্রিডি ইফেক্ট আসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, তাই না? মনে হচ্ছে উপর থেকে উঠে গেছে। তো এখানে
এগুলো দিয়ে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, এই এই আমরা গ্লাস টাইপের দিয়ে গ্লো টাইপের গুলো দিয়ে বেশি। ঠিক আছে, তো রেড কালারের একটা গ্লো এখানে আপনি রেড কালার দিয়ে দিবেন। এখানে আপনার রেড সিলেক্ট করে দিলে বা কাস্টম কালার দিয়ে এখান থেকে একদম টকটকে একটা লাল কালার সিলেক্ট করে দিবেন। এটা বেশি জোস লাগতেছে এই জন্য এটা বাদ দিই। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দিতে পারবেন, জাস্ট এটা আমি আপনাদের জন্য ট্রাই করলাম একটু ভালো বলুন একবারে অটোমেটিক। ঠিক আছে, তো আমরা এখানে নো অপশন থেকে নো দিয়ে দিলাম, তাহলে এটা অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে এখন কি আমরা এখন বাঁশের কালার থেকে শুরু করে যাবতীয় জিনিস আমাদের চেঞ্জ করা লাগবে। তাহলে বাঁশের আগের মতো ফরম্যাট থেকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দেব, তাহলে আউটলাইন আর থাকবে না। আবার এখানে এসে আমরা নো আউটলাইন দেখেন, আউটলাইন না করে দেওয়ার জন্য এটা কিন্তু আর বোঝাই যাচ্ছে না। আর এটাও যদি আমি আউটলাইন না করে দিই, নান করে দিই, তাহলে দেখেন এটা কিন্তু একবার এখান থেকে উঠছে, এটা বোঝা যাচ্ছে। তো এই লাস্টেরটার আউটলাইন থাকুক বা আমরা বাঁশের আউটলাইন থাকলে সুন্দরই লাগতেছে, খারাপ লাগার কথা না। ঠিক আছে, এই যে এখন বাঁশের কিরকম কালার হয় সেই কালারটা আপনি এখানে দিয়ে দিবেন। কিভাবে এটা সিলেক্ট করবেন, করার পর ফরম্যাট থেকে এই যে শেপ ফিল এরপর এখান থেকে মোর ফিলিং কালার, তারপর কাস্টম কালার। এরপর আপনাদের বাঁশের কালারটা রেড দিয়ে দিব, গুগলে সার্চ করবেন বাঁশের কালার কিরকম, সেই অনুযায়ী আপনি বাঁশের কালার দিয়ে দিবেন। দিয়ে দিলে বাঁশের কালারটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝলে? তারপরে এখানে তাহলে তো হয়ে গেল মোটামুটি। এখন বাঁশের কালার কিরকম হয় সাধারণত একটু সবুজ সবুজ টাইপ, তাই না? তো চলেন আমরা এখানে আপাতত আপনারা এখানে কিন্তু গুগলে সার্চ করতে চলেন, আমি আপনাদের দেখাই। এইখানে বাম্বু কালার ইন আর জি বিষয়টা কি নেট ভাই আমার কথা বলে এদের কথা শেষই হয় না, গল্পের ঝুড়ি নিয়ে বসছে। এটার কথা বলতে হবে না, চুপ করে থাকে, আপনাকে এটার কথা বলতে দিব। ওকে, তাহলে এইখানে সিলেক্ট করবো, করার পর ফরম্যাট থেকে আমরা যাবো শেপ ফিল, দেন হচ্ছে এখান থেকে বাঁশের কালার আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি না পাই, এখান থেকে আপনি এটা একটা কালার হতে পারে। ঠিক আছে, লাইক দ্যাট, এটা নকটা যে গুগলে সার্চ করবেন বের করে ফেলবেন। ক্লিয়ার? কাহিনী শেষ। এটারও সেম, তাহলে এরকম ভাবে যে কোনো শেপ কিন্তু আপনি খুব ইজিলি আর্ট করে ফেলতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে পারবেন না, তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর দেখি আর কিছু জিনিস আছে এখানে, সেটা হলো আপনার স্মার্ট আর্ট। শেপ দিয়ে আমরা সেম জিনিসগুলো করতে পারবো। এই যে দেখেন সুন্দর সুন্দর আর্ট, যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করি তখন কিন্তু এগুলো দরকার। হ্যাঁ? এখানে অনেক টাইপের আর্ট আছে, যেমন এটা যদি আমরা ওপেন করি, এই দেখেন এরকম আছে। এটা কিন্তু শেপ দিয়ে আমরা তৈরি করতে পারবো, পারবো না? শেপ দিয়ে তৈরি করা যাবে, কিন্তু ওরা রেডিমেড তৈরি করে দিয়েছে আমাদের কাজটাকে সহজ করার জন্য। সেম প্রসেসের চার্টও আছে, এই চার্ট অনেক টাইপের চার্ট আছে। এই চার্ট গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে দেখেন কলাম, লাইন, টাইমার, এরিয়া, এক্স ওয়াই, স্ট্রোক, সারফেস, রাডার, তারপরে হলো টি ম্যাপস, তারপরে এখানে সানড্রাস্ট, হিস্টোগ্রাম, বক্স হুইস্কার বা হুইস্কার, ওয়াটারফল কম্বো। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে কলাম, বার। ঠিক আছে, তো আমরা এখানে পাই চার্টে একটা ক্লিক করলাম, করলে দেখেন সাথে সাথে এখানে রেজাল্ট দেখাচ্ছে। এখানে 8.2, এটা হলো 3.2, এটা 1.4। আমরা যদি চেঞ্জ করে দিই এখানে, যদি আমি দিলাম যে 4 পয়েন্ট, আচ্ছা 4 এ দিই, তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক্সেল শিটে। তো তাই নিয়ে আমরা বিস্তারিত আরো নেক্সট ক্লাসে আরো কথা বলবো। আজকে গরম প্লাস কারেন্ট নাই, আজকে এই পর্যন্ত থাক। আপনাদের অ্যাসাইনমেন্ট হলো যতটুকু দেখাইছি এই সবগুলো করে জমা দিবেন। ঠিক আছে, গ্রুপে জমা দিবেন, এবং গ্রুপে যে জমা দিচ্ছেন সেটার প্রমাণ করে ফেসবুক যে গ্রুপ আছে সেটাতে লিংকের পোস্ট দিয়ে দিবেন। আর কথা কি ক্লিয়ার? গ্রুপে সাবমিট করে না, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই অ্যাসাইনমেন্টের লিংক দিবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত জানা। এখন কাউকে কোশ্চেন থাকলে